আসসালামু আলাইকুম। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কোর্সে প্রথম লেকচারটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো এই লেকচারগুলো আমি সাজাবো মূলত ক্যাম্পেল বায়োলজি বই অনুসারে। তার সাথে সাথে আমরা ক্লাস 9, 10 কিংবা ইন্টারমিডিয়েটের যে বায়োলজি বই আছে সেখান থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করব এবং আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স বা নলেজ সেখান থেকেও কিছু জিনিস আমি এখানে ইমপ্লিমেন্টেশন করব। আমরা যদি ক্যাম্পেল বায়োলজি বইটা অনুসরণ করি, সেখানে প্রথম ইউনিটটা হচ্ছে দ্য কেমিস্ট্রি অফ লাইফ। এই ইউনিটে মূলত যে বায়োলজির কেমিস্ট্রির বেসিসগুলো, কেমিস্ট্রির যে নলেজগুলো সেখানে দেওয়া আছে এবং কাইন্ড অফ ফিজিক্সের কিছু ফান্ডামেন্টালস সেখানে আলোচনা করা হয়েছে। তো সবগুলো বিষয় আমি ক্লাসগুলোতে ইমপ্লিমেন্টেশন করব এবং সেখান থেকে তোমাদের যতটুকু লাগবে সেই অংশগুলো আমি আলোচনা করব। তো শুরুতে আমরা কেমিস্ট্রির যদি ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের আলোচনা করতে হবে অ্যাটম বা পরমাণু নিয়ে। একটা পদার্থকে যখন আমরা ভাঙতে থাকি, তখন শেষ পর্যায়ে যেই কণাটা পাই তাকে আমরা বলি অ্যাটম। সে অ্যাটম কী দিয়ে তৈরি? সে অ্যাটম হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে তৈরি। প্রোটন নিউট্রন মিলে তৈরি করে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। যেমন আমাদের সৌরজগতের মতো মাঝখানে সূর্য থাকে, তাকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে। সো এখানকার যে নিউক্লিয়াসের প্রোটন আছে সেটি পজিটিভলি চার্জড, নিউট্রন হচ্ছে নিউট্রাল, তার চার্জ হচ্ছে জিরো, অর্থাৎ তার কোনো চার্জ কিন্তু নেই, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে এই পরমাণুর নিউক্লিয়াসের দিকে তাকাও, সেখানে যে দুইটা পার্টিকেল আছে তার মধ্যে একটা পজিটিভ একটা জিরো। তাহলে টোটালি আমাদের নিউক্লিয়াসটা কি চার্জ হবে? নিউক্লিয়াসটা চার্জ হবে পজিটিভ, এবং সেই পজিটিভকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। তাহলে আমরা জানি যে দুইটা আধান যদি বিপরীতধর্মী হয়, অর্থাৎ একটা যদি প্লাস হয় একটা যদি মাইনাস হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, এবং দুইটা যদি সেম হয় অর্থাৎ দুইটাই যদি পজিটিভ হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ করে, অথবা দুইটা যদি নেগেটিভ হয় তাহলেও তাদের মধ্যে বিকর্ষণ করে। তাহলে আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এইখানে দেখো, এইখানে যে ইলেকট্রন আর নিউক্লিয়াস বা প্রোটনের মধ্যে একটা কি থাকবে? আকর্ষণ বল থাকবে। যেহেতু এটা চার্জের জন্য আকর্ষণ বল হচ্ছে, এই বলটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। তাহলে এই বলের প্রভাবে এই ইলেকট্রনটা চারপাশে ঘুরতে থাকে। এখন আমাদের যে প্রত্যেকটা অ্যাটম, লাইক হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, প্রত্যেকটা অ্যাটমের বা পরমাণুর যে প্রোটন সংখ্যা সেটা কিন্তু সেম না। অর্থাৎ এক একটা পরমাণুর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এক এক রকম। কিভাবে? যদি আমরা দেখি যে কোনো পরমাণুতে প্রোটন হচ্ছে একটা প্রোটন আছে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে হাইড্রোজেন। কোনো পরমাণুতে যদি দুইটা প্রোটন থাকে তখন আমরা তাকে বলি হিলিয়াম। এগুলো সায়েন্টিস্টরা নাম দিয়ে রেখেছে আগে থেকেই। সো কোনো জায়গায় যদি দেখি 8টা প্রোটন আছে তখন সেটা আমরা বলি অক্সিজেন। কোনো জায়গায় দেখি যদি 6টা প্রোটন আছে তখন আমরা সেটাকে বলি কার্বন। কোনো জায়গায় ধরো 7টা প্রোটন আছে তখন আমরা সেটাকে বলি নাইট্রোজেন। এভাবে আমরা প্রোটন সংখ্যার ভিত্তিতে 118টা পর্যন্ত যেতে পারি, এবং এই 118টা মৌলকে যখন কোনো একটা টেবিলে সাজানো হয়, সেই টেবিলটার নাম হচ্ছে পর্যায় সারণী বা পেরিওডিক টেবল। আমরা রসায়নের ক্ষেত্রে এই পেরিওডিক টেবল দেখে থাকি। সেখানে প্রত্যেকটা পরমাণুকে তাদের প্রোটন সংখ্যার ভিত্তিতে 1 থেকে শুরু করে 118 পর্যন্ত সাজানো হয়েছে। তো শুধুমাত্র কেন আমরা প্রোটন সংখ্যার ভিত্তিতে সাজাচ্ছি সেটার একটা কারণ আছে। কারণ কি? দেখো, এখানে পরমাণুর 3টা কণিকা আছে, তাহলে পরমাণুকে চেনার জন্য আমরা 3টা কণিকাকে ইউজ করতে পারি। সো সেই আমরা ইলেকট্রনকে ধরলাম যে আমরা ইলেকট্রন দেখে আসলে পরমাণু চিনব। কিন্তু আমরা যখন পরবর্তীতে পড়াশোনা করব তখন দেখব যে আসলে ইলেকট্রন যে সংখ্যা সেটা পরিবর্তন হয়, সেটা বিভিন্ন কন্ডিশনে ইলেকট্রনের সংখ্যা পরিবর্তন হয়। ইলেকট্রন সংখ্যা বাড়তেও পারে, ইলেকট্রন সংখ্যা কমতেও পারে। তাহলে একটা পরমাণু আইডেন্টিফিকেশন বা চেনার ক্ষেত্রে আমরা ইলেকট্রনকে ইউজ করতে পারলাম না। দেন যদি আমরা নিউট্রনের কথা চিন্তা করি, এই যে নিউট্রন নাম্বার, নিউক্লিয়াসের যে নিউট্রন নাম্বার সেটাও কিন্তু পরিবর্তন হয়। তো এই পরিবর্তনের কারণে আমরা পরমাণুকে চেনার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে প্রোটন সংখ্যা। কারণ প্রোটন হচ্ছে এমন একটা পার্টিকেল যেটা পরমাণুতে কোনোদিনও চেঞ্জ হবে না। অর্থাৎ যেই পরমাণুতে 6টা প্রোটন থাকবে সেই সারা জীবন কার্বন পরমাণু আকারে থাকবে। যেই পরমাণুতে 2টা প্রোটন থাকবে সেই সবসময় হিলিয়াম অ্যাটম হয়ে থাকবে।
তো এই ধরনের জন্য আমরা প্রোটনকেই বেছে নেই পরমাণু চেনার ক্ষেত্রে। এজন্য প্রোটনকে একটি স্পেশাল নাম দেওয়া হয়, তাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কেন বলে? কারণ এই অ্যাটমিক নাম্বার থেকে অ্যাকচুয়ালি আমরা পরমাণুকে আইডেন্টিফাই করতে পারি। সো এই অ্যাটমিক নাম্বারের বাংলা কি? বাংলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে কোনো একটা অ্যাটম বা পরমাণুতে যতটা প্রোটন আছে সেটাই তার পারমাণবিক সংখ্যা, এবং সেই পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা ওই পরমাণুকে আইডেন্টিফাই করতে পারি বা শনাক্ত করতে পারি। সো এই শনাক্ত করার জন্য আমরা একটা চার্ট তৈরি করেছি, সেই চার্টের নাম হচ্ছে পেরিওডিক টেবল বা পর্যায় সারণী। তো আমরা কিছু পরমাণুর এক্সাম্পল দেখি কেমন। যেমন আমাদের এই বায়োলজির আলোচনায় সবথেকে বেশি ইউজ যে পরমাণু সেটা হচ্ছে কার্বন। তাহলে আমরা যদি একটা কার্বন পরমাণুর ছবি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে এবং এই 6টা ইলেকট্রন আছে, যার 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে এবং বাকি যে 4টা ইলেকট্রন সেটা দ্বিতীয় শক্তি স্তরে আছে, এবং এটাই যেহেতু শেষ শক্তি স্তর তাহলে এটাকে আমরা বলবো সর্বশেষ শক্তি স্তর। ওকে, সো দেখো যেহেতু 6টা প্রোটন আছে তাহলে সায়েন্টিস্টরা এই পরমাণুর নাম দিয়েছে কার্বন, এবং যেহেতু প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার তাহলে এই পরমাণুর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। এবং এখানে যদি আমরা এই পরমাণুর ভর হিসাব করতে চাই তাহলে কি হবে? দেখো আমরা 6টা প্রোটনের ভর বের করব, দেন 6টা নিউট্রনের ভর বের করব, দেন 6টা ইলেকট্রনের ভর বের করে যোগ করে দিব। তাহলে এই 3টা যোগ করলে আমরা আলটিমেট এই পরমাণুর ভর পাওয়া উচিত। কিন্তু এখানে একটা কথা আছে যে এখানকার যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনের ভর এতই নগণ্য যে আমরা ইলেকট্রন ছাড়াই এই পরমাণুর ভরটাকে হিসাব করতে পারি। কিভাবে? শুধুমাত্র আমরা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যদি কনসিডারেশনে আনি তাহলেই আমরা এই পরমাণুর ভর বের করতে পারি। কেননা এই ইলেকট্রন ছাড়াই পরমাণুর 99.99% যে ভর সেটা এই নিউক্লিয়াসে আছে, অর্থাৎ এই প্রোটন আর নিউট্রন মিলে যে ভর তৈরি করে সেই ভরেই এই নিউক্লিয়াসে থাকে এবং সেটাই আসলে পরমাণু ভর। তাহলে আমরা ইলেকট্রন সংখ্যাকে কাউন্টে না এনেই এই পরমাণুর ভর কিন্তু বের করতে পারি। সো আমরা যদি এখন একটা কাজ করি যে এখানে যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে যোগ করি তাহলে নতুন একটা টার্ম পাই, তাকে বলি আমরা অ্যাটমিক মাস নাম্বার, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা। তাহলে পারমাণবিক ভর সংখ্যা কি? একটা পরমাণুর নিউক্লিয়াসে তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ওই পরমাণুর অ্যাটমিক মাস নাম্বার বা পারমাণবিক ভর সংখ্যা। তাহলে এই কার্বন পরমাণুর অ্যাটমিক মাস নাম্বার বা পারমাণবিক ভর সংখ্যা কত? সেটা হচ্ছে 6টা প্রোটন 6টা নিউট্রন, অর্থাৎ টোটাল 12। তাহলে এটাকে আমরা ওই ভর আকারে প্রকাশ না করে নাম্বার দিয়ে প্রকাশ করি, সেটার একটা সিগনিফিকেন্স আছে। তো আমরা এখানে আলোচনা করব না। তাহলে কার্বন দেখলাম যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 এবং অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 12। এরপরে আসো যে আমরা প্রোটন সংখ্যাও দেখলাম, নিউট্রন সংখ্যাও দেখলাম, এখন আসো একটু ইলেকট্রনের কাছে। ইলেকট্রন তো এতক্ষণ সরাই দিয়েছিলাম যে বরের ক্ষেত্রে আমরা ইলেকট্রন কাউন্ট করি নাই, কিন্তু ইলেকট্রনকে কাউন্ট করতে হবে কখন? যখন এটা বন্ধন তৈরি করে। আচ্ছা, সো ইলেকট্রন সংখ্যাকে এই যে সর্বশেষ শক্তি স্তরে দেখো 4টা ইলেকট্রন আছে এবং প্রত্যেকটাই কিন্তু বেজোড় অবস্থায় আছে, অর্থাৎ একটা করে আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন বেজোড় অবস্থায় থাকে তাদেরকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা যোজনী বলে। সো তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে যোজনী। সো যোজনী কি? কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যতটা বেজোড় ইলেকট্রন আছে তাকে বলা হয় যোজনী। কেন বেজোড় ইলেকট্রন আছে সেটা আমরা পরে দেখব। তাহলে এখানে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা, এবং এই স্তরে যতটা ইলেকট্রন আছে তার আনপেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন যাকে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন, সেটাই হচ্ছে তার যোজনী। তো এখানে আমরা কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো 1টা 2টা 3টা 4টা বেজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে খালি। তাহলে কার্বনের যোজনী হচ্ছে 4। সো আমরা কার্বনের ক্ষেত্রে আরেকটা নাম্বারও কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে
যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, আমাদের সব থেকে ফেভারিট যে মৌল অক্সিজেন, যেটা আমরা প্রতিনিয়ত ইনহেলেশন করি, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমরা হচ্ছে এই অক্সিজেন সার্কুলেশন করি বডিতে। তো এই অক্সিজেন পরমাণু যদি আমরা আঁকি, তাহলে সেই অক্সিজেন পরমাণু দেখো যে তার নিউক্লিয়াসে প্রোটন থাকবে হচ্ছে 8টা, নিউট্রন থাকবে হচ্ছে 8টা, এবং তার চারপাশে 8টা ইলেকট্রন ঘুরতে থাকবে। এবং প্রত্যেকটা প্রথম শক্তি স্তরে দেখবা 2টা ইলেকট্রন থাকে। তারপরে আমরা বাদ বাকিগুলো দিব, যে এখানে আমরা দিব যে হচ্ছে বাকি যে 6টা, তাহলে এখানে 2টা করে দেব পেয়ার, আর বাকি 2টা দিব আনপেয়ার বা অযুগ্ম ইলেকট্রন, যারা জোড়া করে না। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, যেহেতু 8টা প্রোটন আছে। অ্যাটমিক মাস নাম্বার বা পারমাণবিক ভর সংখ্যা সেটা হচ্ছে 8 দুগুণা 16। এবং এখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু 6টা, কিন্তু তার বেজোর ইলেকট্রন আছে কিন্তু 2টা। তাই এটাকে আমরা বলবো তার যে যোজনী বা ব্যালেন্স নাম্বার সেটা হচ্ছে যোজনী সেটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে সেই অক্সিজেন অ্যাটম। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সেই এক্সাম্পল থেকে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হব যে পরমাণুর চার্জ কীভাবে আমরা লিখতে হয়। যেমন আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, ওকে, সো সোডিয়ামের নিউক্লিয়াসে দেখা যায় 11টা প্রোটন থাকে, বাট এই যে নিউট্রন সেটা 11টা নাও হইতে পারে। দেখা যাচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে সেই নিউট্রন সংখ্যা 11টা না হয়ে 12টা হইতে পারে, 13টা হইতে পারে। তো সেই আমরা ধরে নিলাম এখানে 12টা নিউট্রন আছে, ওকে, এবং তার সৌরশক্তি স্তরে ইলেকট্রন আছে 11টা, ওকে। তো আমরা যদি 11টা আঁকি, যে প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে আমরা দিব 8টা, এর পরের শক্তি স্তরে দিব আমরা হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে যেহেতু 11টা প্রোটন আছে, তাহলে এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, সোডিয়াম যাকে বলে Na, এটা আবার ল্যাটিন থেকে আসছে সোডিয়াম। তো এইখানে আমরা যদি দেখি অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 11, অ্যাটমিক মাস নাম্বার সেটা হচ্ছে 11 আর 12, এটা হচ্ছে 23। এবং এটার যে সর্বশেষ শক্তি স্তরে দেখো একটা ইলেকট্রন আছে যেটা আবার অযুগ্ম অবস্থায় আছে, তার সাথে কেউ নেই, তাহলে তার যোজনী হচ্ছে 1, ওকে, যোজনী হচ্ছে 1। এবং এখান থেকে আমরা যদি আরেকটা বিষয় ক্লিয়ার হই, সামহাউ সোডিয়াম যদি এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, এই ইলেকট্রনটাকে কোনোভাবে সে দিয়ে দিল, যেই কোনো পরিস্থিতিতে সেই এই ইলেকট্রনকে ত্যাগ করে দিল। সো ত্যাগ করে দিলে কি হবে দেখো তো, এখানে যে ইলেকট্রনটা যদি ত্যাগ করে, তাহলে ইলেকট্রনটা থাকতেছে না। ইলেকট্রন যদি না থাকে, আলটিমেটলি এই কক্ষপথ আর থাকবে না, কারণ এখানে ঘোরার মতো কোনো মানুষ কিন্তু ঘোরার মতো কোনো পার্টিকেল কিন্তু নেই। তাহলে এই কক্ষপথ যখন থাকবে না, তখন সর্বশেষ শক্তিস্তর হবে এটা, ওকে। এখানে 8টা ইলেকট্রন আছে, এখানেও একটা নিয়ম আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে এইখানে খেয়াল করে একটা বিষয়, যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা, ওকে, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা প্রোটন, এবং চারপাশে দেখো এখন 10টা ইলেকট্রন আছে, যেহেতু একটা চলে গেছে, তাহলে 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন আছে। তাহলে এটা সিগনিফিকেন্স কি? সো ধরো তোমার কাছে ধরো এ একটা প্রোটন আছে আর এ একটা ইলেকট্রন আছে, ওকে, প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাদের চার্জ হচ্ছে সমান, কিন্তু একটা আরেকটার বিপরীত। তাহলে এই একটা প্রোটন একটা ইলেকট্রনকে কি করবে, সে নিউট্রালাইজ করে রাখবে, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভকে নিউট্রালাইজ করে রাখবে। নিউট্রালাইজ করে রাখলে এই পরমাণুতে আলটিমেটলি কোনো ধরনের চার্জ কিন্তু দেখা যাবে না, কারণ একটা আরেকটাকে দমিয়ে রাখতেছে। সামহাউ তোমার কাছে আরেকটা প্রোটন আছে এবং আরেকটা ইলেকট্রন আছে, তাহলেও দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ কিন্তু হবে না, কারণ 2টা প্রোটন 2টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করে রাখছে বা সমান করে রাখতেছে। কিন্তু তোমার কাছে যদি দেখা যায় যে না, তোমার কাছে আরেকটা ইলেকট্রন বাড়তি আছে, বাট প্রোটন কিন্তু সেই 2টাই, তাহলে এইখানকার কথা চিন্তা করো তো, এখানে যে এক্সট্রা করে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে কাটানোর জন্য এখানে কিন্তু কোনো প্রোটন কিন্তু নেই। যেহেতু প্রোটন নেই, তাহলে এই ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জটাই কিন্তু আলটিমেটলি শো করবে, যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জটা কিন্তু শো করবে। তাহলে কোনো পরমাণুতে যদি আমরা দেখি যে তার প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে সেই পরমাণুতে আমরা কোন চার্জ দেখতে পাবো, নেগেটিভ চার্জ দেখতে পাবো। এখন যদি কোনোভাবেই দেখা যায় যে কোনো পরমাণুতে আমার ইলেকট্রনের সংখ্যা কম, সাপোজ তোমার কাছে এই ইলেকট্রনটা নাই, তাহলে দেখো তো এখানে এই প্রোটনকে নিউট্রালাইজ করার কোনো ইলেকট্রন কি আছে? নেই। তাহলে ওই পরমাণুতে কী ধরনের চার্জ শো করবে? সেখানে হচ্ছে পজিটিভ চার্জ শো করবে। তো ইন কেস অফ
এই সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করো, এখান থেকে আমরা একটা ইলেকট্রন সরাই নিলাম। এখন ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে এখানে 10টা ইলেকট্রন এই 10টা প্রোটনকে নিউট্রালাইজ করে রাখবে এবং বাড়তি যে একটা প্রোটন আছে সেই একটা প্রোটনই কিন্তু এখানে তার যে পজিটিভিটি সেটা শো করবে। সুতরাং এই সোডিয়ামকে তখন আমরা বাইরে দিয়ে লিখি হচ্ছে প্লাস, কারণ তার মধ্যে একটা প্রোটন ইলেকট্রন থেকে বেশি আছে, তাই সেই প্রোটনটা এই পরমাণুতে তার চার্জ শো করবে। সেই জন্য আমরা কোনো পরমাণু থেকে যখন ইলেকট্রন চলে যায়, একটা ইলেকট্রন চলে যায়, তখন আমরা একটা প্লাস দিই। যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে এখানে দুইটা প্রোটন বাড়তি থাকে, তখন আমরা এখানে 2 প্লাস দিই। তাহলে দিয়ে দিলে কেন আমরা প্লাস দেখি? কারণ হচ্ছে এখানে প্রোটন সংখ্যা বেড়ে যায় আপেক্ষিকভাবে, এবং যদি ইলেকট্রন রিসিভ করে ইলেকট্রন সংখ্যা বেশি হয় তখন ওই পরমাণুতে ইলেকট্রনের যে চার্জ সেটা আমরা এখানে লিখে দিই যে মাইনাস। যদি একটা ইলেকট্রন আসে তখন আমরা একটা মাইনাস লিখি, দুইটা ইলেকট্রন আসলে আমরা তখন দুইটা মাইনাস লিখি। এখন আমরা একটা পরমাণুকে পর্যায় সারণী বা পেরিওডিক টেবলে কিভাবে লিখি বা রিপ্রেজেন্ট করি? পেরিওডিক টেবিলে লেখার জন্য আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে পরমাণুর নামটা লিখব। ওকে, আমরা প্রথমে পরমাণুর নামটা লিখব। যেমন এখানে সোডিয়াম যে পরমাণু তার নামটা লিখলাম আমরা সোডিয়াম, এবং নিচের এই জায়গায় আমরা লিখব অ্যাটমিক নাম্বার, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা যত আমরা তত এখানে লিখব। তার উপরে লিখব অ্যাটমিক মাস নাম্বার, অর্থাৎ তার যে পারমাণবিক ভর সংখ্যা সেই সংখ্যাটি আমরা এখানে লিখব, উপরে লিখব। এবং ডান পাশে উপরে লিখব হচ্ছে তার চার্জের সংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এই যে সোডিয়াম পরমাণু সে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা পজিটিভ চার্জ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে লিখব আমরা তার চার্জ নাম্বার। ওকে, সো এই নিয়ম মেনে যদি আমরা এখানে সোডিয়ামের রিপ্রেজেন্টেশনটা করি তাহলে হবে কি সোডিয়াম, নিচে হবে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা 11, উপরে হবে অ্যাটমিক মাস নাম্বার বা পারমাণবিক ভর সংখ্যা, সেটা হবে 23। এবং এখানে যেহেতু সে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে তো আলটিমেটলি সে একটা পজিটিভ চার্জ শো করতেছে, তাই আমরা এখানে প্লাস দিব। তাহলে এইটাই হচ্ছে সেই পরমাণুর রিপ্রেজেন্টেশন। যদি কোনো ধরনের ইলেকট্রন দেওয়া বা নেওয়া না করে তাহলে এখানে কিছুই হবে না, যেহেতু পরমাণু সাধারণ অবস্থায় নিউট্রাল থাকে। কেন? কারণ যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে সাধারণ অবস্থায়, কিন্তু যখন একটা ইলেকট্রন দিয়ে দেয় কিংবা একটা ইলেকট্রন নিয়ে আসে তখন তার এখানে চার্জ শো করে। তাহলে এটা হচ্ছে একটা পরমাণুর রিপ্রেজেন্টেশন। এরপরে আসো, তাহলে দেখো এটা যেহেতু একটা ইলেকট্রন দিচ্ছে তার হচ্ছে যোজনী 1। এখন আমরা কিছু পরমাণুর যোজনী শিখব। ওকে, সো আমাদের যে বায়োলজি ক্ষেত্রে আমরা কিছু পরমাণুর যোজনী শিখব, যেমন হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে যোজনী কেন কাজে লাগে আমরা পরবর্তীতে দেখব। হাইড্রোজেনের ক্ষেত্রে সেই যোজনী হচ্ছে 1, আর হাইড্রোজেন তারপর হচ্ছে কার্বন হচ্ছে 4, তারপর নাইট্রোজেন সেটার হচ্ছে 3, অক্সিজেনের হচ্ছে 2, সো মোটামুটি ফসফরাসের হচ্ছে 5। সো মোটামুটি এই কয়েকটার যোজনী যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ফার্দার যে আলোচনাগুলো করব সেগুলো আমাদের জন্য খুব ইজি হবে, এবং এই বিষয়গুলো আমি হচ্ছে প্রত্যেকটা বন্ধনের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আসি, এই যোজনী 5, কোনোটা 5 হচ্ছে, কোনোটা 2 হচ্ছে, কোনোটা 4 হচ্ছে, কোনোটা 1 হচ্ছে, কেন? আচ্ছা, এটা জানার জন্য আমাদেরকে দুইটা রুলসই জানতে হবে। একটা হচ্ছে 2-এর নিয়ম, আরেকটা হচ্ছে 8-এর নিয়ম বা অষ্টক নিয়ম। সো 2-এর নিয়ম বা 8-এর নিয়ম কি? আচ্ছা, সো আমরা যদি হেডলাইন দিই সেটা হচ্ছে 2-এর নিয়ম, আর আরেকটা হচ্ছে অষ্টক নিয়ম। বিষয়টা কি? ওকে, সো এই অষ্টক নিয়ম মানে হচ্ছে প্রত্যেকটা পরমাণু চায় তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকুক, তাহলে সেই স্টেবল। আবার যারা ছোট পরমাণু, যাদের অত বড় সামর্থ্য নাই, তারা চায় যে তাদের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকুক, সেটাকে আমরা বলি 2-এর নিয়ম। লাইক আমরা যদি একটা পরমাণুর কথা চিন্তা করি, যেমন লিথিয়াম। সো লিথিয়াম ক্ষেত্রে লিথিয়াম কাকে বলে? লিথিয়াম বলে হচ্ছে যার প্রোটন সংখ্যা 3টা, নিউট্রন সংখ্যা 3টা এবং ইলেকট্রন সংখ্যাও 3টা। ওকে, সো এখানে হচ্ছে দুইটা, প্রথম শক্তি স্তরে 2টা থাকে এবং পরের শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। ওকে, সো এটা হচ্ছে লিথিয়াম পরমাণু। সো এই লিথিয়াম পরমাণু যদি চায় যে আমি যে কোনো একটা নিয়ম মানবো, হয় 2-এর নিয়ম মানবো অথবা 8-এর নিয়ম মানবো, তাহলে এ যদি চায় আমি 8-এর নিয়ম মানতে, তাহলে সে কী করা উচিত? যে তার সৌরশক্তি স্তরে সে চাইলে এখানে বাকি 7টা ইলেকট্রন রিসিভ করতে পারে। রিসিভ করলে দেখো এখানে কিন্তু টোটাল 7টা ইলেকট্রন যোগ করলে টোটাল 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। অথবা সে চাইলে আরেকটা কাজ করতে পারে,
যে সে যদি রিসিভ না করে এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, এই ইলেকট্রনটাকে যদি দিয়ে দেয়, তাহলে দেখো এই শক্তিস্তর আর কিন্তু থাকবে না। এই ইলেকট্রনটাকে যখন দিয়ে দিবে তখন এই শক্তিস্তর, যেহেতু ইলেকট্রন নাই, শক্তিস্তর আর থাকবে না। এখন দেখো তো, যখন ইলেকট্রন দিয়ে দিল, লিথিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে এখন ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 2টা। তাহলে কিন্তু এই লিথিয়াম পরমাণু 2-এর নিয়ম মানা তার জন্য ইজি, কারণ তার কাছে অত পরিমাণ ইলেকট্রন নাই। তো লিথিয়াম তার সর্বশেষ শক্তিস্তরে 2টা ইলেকট্রন পূরণ করার জন্য একটা ইলেকট্রন যে ত্যাগ করলো, এই ফেনোমেননটাকে বলা হয় 2-এর নিয়ম। তার মানে তার সর্বশক্তি স্তরে সেই 2টা ইলেকট্রন রাখতে চায়। কেন? কারণ এই শক্তি স্তর হাইস্ট 2টাই ধরতে পারে। এর বেশি তুমি এই শক্তি স্তরে ইলেকট্রন দিতে পারবে না। এখন আসো অষ্টক নিয়ম। আমরা একটু আগে যে সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করলাম, সেই এক্সাম্পলটাই দিই, যে সোডিয়াম পরমাণু, সেই সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখা যায় তার নিউক্লিয়াসে, সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন থাকে এবং ধরলাম 12টা নিউট্রন থাকে। ওইটা নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে ইলেকট্রন সংখ্যা নিয়ে। তাহলে এখানে হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন, টোটাল 10টা হয়ে গেল, এবং সর্বশক্তি স্তরে 1টা ইলেকট্রন। ওকে, সো এখন সোডিয়ামের কাছে অপশন আছে অনলি অষ্টক নিয়ম। সে চাইলেও 2-এর নিয়ম মানতে পারবে না। কারণ কি? যদি তোমরা বলতে পারো যে এই শক্তি স্তরে যদি আরেকটা ইলেকট্রন আনে তাহলে 2-এর নিয়ম মানলো, কিন্তু সেক্ষেত্রে এটা সত্য না, কারণ এই শক্তি স্তর এতটাই বড় যে এখানে চাইলে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। তাই তার জন্য 2-এর নিয়ম মানা কোনোভাবেই পসিবল না, কারণ এই শক্তি স্তর যখন সে আরেকটা ইলেকট্রন আনবে তখন এই শক্তি স্তর কিন্তু পূরণ হবে না, তার কিন্তু জায়গা আরও খালি থাকবে। তাই তাকে বাধ্য হয়ে অষ্টক নিয়ম মানতে হবে, তার এই শক্তি স্তরে 8টাকেই পূরণ করতে হবে। তাহলে যদি সে চায় তার সর্বশক্তি স্তরে 8টা ইলেকট্রন পূরণ করতে, তাহলে তার উচিত আরও 7টা ইলেকট্রন গ্রহণ করা। এখন আরেকটা অপশন তার কাছে আছে, যে সে যদি এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, এই ইলেকট্রনটাকে সে যদি দিয়ে দেয়, তাহলে কি হয় দেখো, এখানে ইলেকট্রনটাও থাকলো না। ইলেকট্রন না থাকলে কি শক্তিস্তর থাকবে? থাকবে না। হ্যাঁ, যেহেতু ইলেকট্রন নাই, শক্তি স্তরও নাই, কারণ কেউ ঘুরতেছে না। সো আলটিমেটলি যখন এই একটা ইলেকট্রন সে দিয়ে দিল, দিয়ে দেওয়ার কারণে দেখো তার এখন সর্বশেষ শক্তি স্তর হয়ে গেছে এর আগেরটা, এবং এখানে দেখো টোটাল 8টা ইলেকট্রন আছে। তাহলে কিন্তু সেই অষ্টক নিয়ম মেনে ফেললো, ঠিক আছে? তার কিন্তু এখন অষ্টক নিয়ম মানা হয়ে গেল। সো এটাকেই আমরা বলি অষ্টক নিয়ম আর 2-এর নিয়ম। সো এই যে ইলেকট্রন ত্যাগ করে কেন? কারণ অষ্টক নিয়ম মানতে। এই যে ইলেকট্রন ত্যাগ করলো, এখানে দেখো সে একটা ইলেকট্রন ত্যাগ করলো। ত্যাগ করার কারণে সোডিয়ামের যোজনী হয়ে যাবে 1, যেটা আমরা দেখেছিলাম যে সর্বশেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন সংখ্যা, সোডিয়ামের কিন্তু এই একটা ইলেকট্রন বেজোর ছিল, যার কারণে এটা সে দিতে পারতেছে খুব সহজে। এই জন্য আমরা সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে তাকে আমরা যোজনী বলি। তাহলে এক্ষেত্রে যেহেতু সে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সেটাও তার যোজনী। অথবা আমরা আরেকভাবে যদি বলি, সর্বশেষ শক্তি স্তরে যেহেতু তার একটা ইলেকট্রন ছিল, সেটাই তার যোজনী। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আর লিথিয়ামের ক্ষেত্রে আমরা হচ্ছে 2-এর নিয়ম আর অষ্টক নিয়মটা দেখলাম। তাহলে এই 2টা নিয়ম কেন আমরা মানব সেটা দেখার জন্য আমাদেরকে জানতে হবে পারমাণবিক বন্ধন। শুধুমাত্র পরমাণু দিয়ে আমাদের এই গোটা মহাবিশ্ব সৃষ্টি হওয়া সম্ভব না। পরমাণু দিয়ে সম্ভব না, কেননা তোমার কাছে যদি 2টা পরমাণু থাকে, সে একটা পরমাণু, ওই আরেকটা পরমাণু, এই 2টা পরমাণুকে সবসময় একত্র হইতে হবে। একত্র হইলে দেখা যায় এক এক কম্বিনেশনে এক এক ধরনের যৌগ আমরা দেখতে পাই। যেমন আমরা যদি এক্সাম্পল নেই আমাদের বন্ধন, তাহলে এখন আমাদের টপিক হওয়া উচিত যে রাসায়নিক বন্ধন বা বন্ড, যেটাকে আমরা বন্ড বলি, ঠিক আছে? ওকে, রাসায়নিক বন্ধন। সো রাসায়নিক বন্ধন যদি আমরা দেখি, যদি আমাদের হেডলাইন হয় যে রাসায়নিক বন্ধন বা বন্ড, সো বন্ড হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা 4 ধরনের বন্ড এখানে নিয়ে কথা বলবো। প্রথম বন্ডটা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড। ওকে, সো খুব বেশি মুখস্থ করবা না, আমরা হচ্ছে প্রত্যেকটা যখন ব্যাখ্যা করবো তখন তোমার মনে এমনিতেই গেঁথে যাবে। প্রথমটা হচ্ছে আয়নিক বন্ধন, যেহেতু বাংলা ভার্সনে স্টুডেন্ট রয়েছে তোমরা বুঝতে পারবা। আয়নিক বন্ধন, পরেরটা হচ্ছে কোভ্যালেন্ট বা যেটাকে আমরা বলি সমযোজী, সমযোজী বন্ধন। দেন আরেকটা আছে যে হাইড্রোজেন বন্ধন, যেটা আমরা হাইড্রোজেন বন্ধনই বলি, বাংলায় হাইড্রোজেন বন্ধনই বলে। দেন আরেকটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বন্ড।
এটাকেও আমরা হচ্ছে ভ্যান ডার ওয়ালসে বলি, কারণ এটা একটা সায়েন্টিস্টের নাম, সেই সায়েন্টিস্টের নাম অনুসারেই ভ্যান ডার ওয়ালস বন্ড হয়েছে। তাহলে আমরা যদি বন্ধন দেখি তাহলে সেই বন্ধন হচ্ছে 4 ধরনের। এখন বন্ধন মানে কি? বন্ধন মানে হচ্ছে দুইটা পরমাণু যুক্ত হওয়া। যেমন আমরা ছোটোবেলা থেকেই জানি যে প্রাণীর সংকেত হচ্ছে H2O, অর্থাৎ পানি দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন নিয়ে তৈরি। এখন এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, তো এরা পরস্পর যুক্ত হয়ে অ্যাকচুয়ালি পানি তৈরি করে। এই যে যুক্ত হওয়া, এটাকে আমরা বলি রাসায়নিক বন্ড বা কেমিক্যাল বন্ড। এখন এই যুক্ত হওয়াটা কয়ভাবে হইতে পারে? হয় আয়নিক হইতে পারে, হয় কোভ্যালেন্ট হইতে পারে, হয় হাইড্রোজেন হইতে পারে, অথবা ভ্যান ডার ওয়ালস বন্ড হইতে পারে। তো এই বিষয়গুলো আমরা দেখব। তো প্রথমে আমাদের টপিক হবে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড। ওকে, সো আই উইল নট ইউজ দিস পেন। সো প্রথমে হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন মানে কি? খুব ইজি, মুখস্থ করার কিছুই নেই, আমরা ব্যাখ্যা করব। তো আমাদের সব থেকে ব্যবহৃত রাসায়নিক পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা প্রতিনিয়ত এটা আমরা ইউজ করি, যে এটাকে আমরা বলি খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। এটা সবাই জানো যে একটা সোডিয়াম থাকে আর একটা ক্লোরিন থাকে। তো সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। সো আমরা যদি এই দুইটা স্ট্রাকচার এখানে আঁকি তাহলে এটা হচ্ছে সে সোডিয়ামের আমরা এখন ভিতরকার প্রোটন নিয়ে খুব বেশি কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে এখন ইলেকট্রন নিয়ে। তো আমরা হচ্ছে প্রোটন সংখ্যা কার দেখাবো না। আর এখানে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, পরের কক্ষপথে দেখা যাবে তার 8টা ইলেকট্রন আছে, যেহেতু টোটাল 11টা ইলেকট্রন থাকা উচিত। ওকে, এবং পরবর্তী কক্ষপথে আছে একটা ইলেকট্রন। তো এটা হচ্ছে সেই সোডিয়াম পরমাণু। ওকে, এখন যদি আমরা একটা ক্লোরিন পরমাণু আঁকি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যেহেতু 17, তাই হচ্ছে ক্লোরিনের সৌরশক্তি স্তরে ক্লোরিনের টোটাল 17টা ইলেকট্রন থাকবে। সো ক্লোরিনের ক্ষেত্রে আমরা প্রথম কক্ষপথে দিয়ে দিলাম 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন দিয়ে দিলাম হচ্ছে 8টা, এবং পরের কক্ষপথে আমার ইলেকট্রন দিতে হবে 7টা, যেহেতু টোটাল 17টা পূরণ হইতে হবে। সো আমরা এখানে দেখো 2টা, 4টা, 6টা, এবং এখানে একটা ইলেকট্রন দিব 7টা। তাহলে এখন খুব ডিপলি এই দুইটার কথা চিন্তা করো। একটা সোডিয়াম আছে, একটা ক্লোরিন আছে। সোডিয়ামের সৌরশক্তি স্তরে ইলেকট্রন আছে একটা, ক্লোরিনের সৌরশক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। এখন তাদেরকে যদি আমরা অষ্টক নিয়ম মানাতে চাই, যদি সোডিয়ামে অষ্টক নিয়ম মানে এবং ক্লোরিনও যদি অষ্টক নিয়ম মানে, তাহলে তাদের হাতে কী কী অপশন আছে? সোডিয়ামের হাতের অপশন আছে যে সে যদি 7টা ইলেকট্রন রিসিভ করে তাহলে সে অষ্টক নিয়ম মানতে পারে। আবার ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে অষ্টক নিয়ম মানতে পারে। অথবা সোডিয়াম যদি চায়, আমরা আগেই দেখেছি যে একটা ইলেকট্রন দিলে তখন আর এই কক্ষপথটা থাকে না, তখন এর আগের কক্ষপথটা হয়ে যায় সর্বশেষ শক্তি স্তর, এবং সেটাতে 8টা ইলেকট্রন অলরেডি আছে, তাহলে সে চাইলে একটা ইলেকট্রনকে মাইনাস করতে পারে। কিংবা ক্লোরিন চাইলে সে 7টা ইলেকট্রনকে মাইনাস করতে পারে। ওকে, সো এই অপশনগুলো আমরা দেখলাম, বাট কোন অপশনটা সবথেকে বেশি সহজ? সবথেকে বেশি সহজ অপশন হচ্ছে সোডিয়াম যদি তার একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে তার ক্ষেত্রে একটা ইলেকট্রন ছাড়া সহজ, কারণ তাকে যদি অষ্টক নিয়ম মানতে হয় তাহলে 7টা ইলেকট্রন গ্রহণ করা লাগে অথবা একটা ইলেকট্রন ছাড়া লাগে। একটা ইলেকট্রন ছাড়া অনেক সহজ, বাট 7টা ইলেকট্রন গ্রহণ করা অনেক কঠিন। এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখো, তার একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন কিন্তু পূরণ হয়ে যায়। কিংবা সে যদি এখানে 7টা ইলেকট্রন সরায় দেয় তাহলে এই কক্ষপথ আর থাকবে না, এর আগের কক্ষপথ হবে সর্বশেষ শক্তি স্তর, সেখানে 8টা ইলেকট্রন অলরেডি আছে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে সহজ হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমরা সামারি হচ্ছে এখানে সোডিয়াম পরমাণুর জন্য তার কাছে সহজ কাজ হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করা, এবং ক্লোরিনের কাছে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে একটা ইলেকট্রন রিসিভ করা। তখন কি করবে? হ্যাঁ, যে সোডিয়ামের একটা ইলেকট্রন দিয়ে দেওয়া উচিত, সে দিয়ে দিল, আর ক্লোরিন সেটা রিসিভ করলো। তাহলে সোডিয়ামের যে এই একটা ইলেকট্রন আছে সেটা কি করবে? ক্লোরিনকে সে দিয়ে দিবে। তাহলে সোডিয়াম এখন তার ইলেকট্রনটাকে ক্লোরিনকে দিয়ে দিল, সুতরাং এই ইলেকট্রন কিন্তু আর সোডিয়ামের মধ্যে নাই। তো না থাকলে কিন্তু সোডিয়ামের এই কক্ষপথটা আর থাকবে না। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে সোডিয়াম তার একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল, তাহলে সোডিয়ামের এখন যে চার্জটা হবে সেটা কি হবে? সেটা হবে পজিটিভ, কারণ সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে, বাইরে ইলেকট্রন আছে 10টা। দ্যাটস ওয়াই একটা প্রোটন বাড়তি আছে, সেই একটা প্রোটনের চার্জ কিন্তু আমরা লিখে দিলাম। এবং ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের
যে নিউক্লিয়াস আছে সেখানে তোমার প্রোটন আছে 17টা, বাট এখানে বাইরে দেখো ইলেকট্রন এখন আছে 18টা, যেহেতু একটা ইলেকট্রন বাড়তি সে নিয়েছে, তাহলে ক্লোরিনকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস। এখন আমরা শুরুতেই দেখেছিলাম যে সমধর্মী আধান বিকর্ষণ করে, কিন্তু বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে দেখো সোডিয়াম প্লাস চার্জ হয়েছে এবং ক্লোরিন মাইনাস চার্জ হয়েছে, দ্যাটস ওয়াই এই দুইটার ভিতরে একটা আকর্ষণ বল থাকবে, এবং এই যে আকর্ষণ বল এই কারণে তার মধ্যে যে বন্ধন তৈরি হয়, দুইটা যে একসাথে থাকে, এটাকে আমরা বলি আয়নিক বন্ধন, বা এটা বাংলায়ও আয়নিক বন্ধনই বলে। এবং এই আয়নিক বন্ধনের জন্য দেখো ইলেকট্রন কিন্তু একজন আরেকজনকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, এবং সেখান থেকে কিছু আয়ন তৈরি হচ্ছে, কিছু পজিটিভ আয়ন তৈরি হচ্ছে এবং নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। এই কারণে দেখা যায় এর নাম হয়ে যায় আয়নিক বন্ধন, কারণ এখানে আয়ন তৈরির মাধ্যমে বন্ধন হচ্ছে। তাহলে এই বন্ধনগুলো হচ্ছে আয়নিক বন্ধন, এবং এটা যেহেতু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, নিয়ে নিচ্ছে, কমপ্লিট একটা পজিটিভ চার্জ পাওয়া যায়, কমপ্লিট একটা নেগেটিভ চার্জ পাওয়া যায়, যার কারণে এটা খুব স্ট্রং হয়। আয়নিক বন্ধন কিন্তু অনেক স্ট্রং একটা বন্ধন, এটা ভাঙতে হলে আমাদের খুব বেশি এনার্জি দেওয়া লাগে। ওকে, সো আমরা আয়নিক বন্ধন দেখলাম যেখানে দুইটা আয়ন তৈরি হবে, ইলেকট্রন দিবে অথবা ইলেকট্রন নিবে, এর মধ্যবর্তী কোনো কথা নাই, এক ইলেকট্রন কেউ দিবে অথবা কেউ নিবে, এটা হচ্ছে সেই আয়নিক বন্ধন। তো এই সোডিয়াম ক্লোরাইড, আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি, যে লিথিয়াম ক্লোরাইড অথবা সোডিয়াম আয়োডাইড, সব কিছু আমরা হচ্ছে এই আয়নিক বন্ধন দেখতে পাই। বাট আমাদের বডির কথা যদি চিন্তা করেন, একটা হিউম্যান বডি বা একটা বায়োলজিক্যাল অর্গানিজম, তার যে বডিতে, সেখানে আয়নিক বন্ধন কিন্তু খুবই কম, খুবই কম। আমাদের সব থেকে যে বন্ধনটা বেশি সেটা হচ্ছে এই কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তো এই সমযোজী বন্ধন মানে কি, দেখো আমাদের সব থেকে ফেভারিট যে এক্সাম্পল সেটা হচ্ছে ওয়াটার বা H2O। সো H2O কীভাবে গঠিত হয়? সো আমরা যদি একটা অক্সিজেন পরমাণু নেই, আমাদের অক্সিজেন লিখলাম, আমাদের প্রোটন সংখ্যা নিয়ে খুব বেশি কনসার্ন নেই, তা আমরা সেটা লিখব না। আমাদের অক্সিজেন পরমাণু নিলাম, তার প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে তার ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা, যেহেতু তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এবং হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, একটা প্রোটন আছে। আচ্ছা, আর এটাতে 6টা প্রোটন, সরি 8, এটাতে 8টা প্রোটন আছে। ওকে, সো এই অক্সিজেনের স্ট্রাকচার রাখা হলো। এখন দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা, তাহলে তার যদি অষ্টক পূর্ণ করতে চায় বা 8-এর নিয়ম মানতে চায়, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে আরও 2টা ইলেকট্রন লাগে। তো আমরা আর কোনটা সহজ কোনটা কঠিন এটা হিসেবে যাব না, আমরা জানি যে এখন সহজ হচ্ছে তার কাছে 2টা ইলেকট্রন নাও। এবং তুমি যদি পাশাপাশি একটা হাইড্রোজেন অ্যাটমকে আঁকো, এটা যদি সে হাইড্রোজেন অ্যাটম হয়, ওকে, সে হাইড্রোজেন অ্যাটমের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে একটা। এবং এখানে যদি হাইড্রোজেন অ্যাটম আরেকটা আঁকি, তাহলে দেখো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা। ওকে, এখন যদি চায় যে অক্সিজেন যদি চায় যে তার সৌরশক্তি স্তরে অষ্টপূর্ণ করতে, তাহলে তার 2টা ইলেকট্রন লাগে। এবং হাইড্রোজেন যদি তার সৌরশক্তি স্তরে 2-এর নিয়ম মানতে চায়, কারণ তার কাছে অষ্টক নিয়ম মানা ইম্পসিবল, কারণ এই শক্তি স্তরে 2টা বেশি থাকতে পারে না, তো তার যদি 2-এর নিয়ম মানতে চায়, তাহলে এই হাইড্রোজেনের লাগে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন লাগে একটা ইলেকট্রন। তখন তারা যুক্তি করে কি, যে দেখো অক্সিজেন সে কী করবে, এই একটা ইলেকট্রন হাইড্রোজেনকে শেয়ার করবে, এবং হাইড্রোজেন এই একটা ইলেকট্রন অক্সিজেনকে শেয়ার করবে। তাহলে শেয়ার করা ইলেকট্রনগুলো কেমন হবে? দেখো আমরা যদি শেয়ার করা ইলেকট্রনগুলো আঁকি, তাহলে দেখো এখানে যে অক্সিজেন, এটা হচ্ছে সে হাইড্রোজেন, এটা সে হাইড্রোজেন, এটা সে অক্সিজেন। এখন এখানে কি হবে? ইলেকট্রন শেয়ার হবে, যে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন এখানে শেয়ার করলো, অক্সিজেন তার একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, হাইড্রোজেনও একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে দেখো শেয়ার করতেছে, কেউ কারোটা নিয়ে যাচ্ছে না, কিন্তু তারা দুইজনে মিউচুয়াল একটা শেয়ার করতেছে। শেয়ার করলে দেখো এই 2টা ইলেকট্রন সে হাইড্রোজেনেরও সম্পদ, এই 2টা ইলেকট্রন আবার সে অক্সিজেনেরও সম্পদ, এই 2টা ইলেকট্রন সে অক্সিজেনেরও দাবিদার, এই 2টা ইলেকট্রন সে হাইড্রোজেনেরও দাবিদার। তাহলে দেখো হাইড্রোজেন তখন এই 2টা ইলেকট্রন দিয়ে তার হচ্ছে অষ্টক পূর্ণ, 2-এর নিয়ম পূরণ করতেছে, এবং এই হাইড্রোজেনও তার 2টা ইলেকট্রন দিয়ে 2-এর নিয়ম পূরণ করতেছে। এই অক্সিজেন দেখো তার সৌরশক্তি স্তরে টোটাল এখন 8টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে সেও কিন্তু এখন অষ্টক নিয়ম পূরণ করতে পারছে বা স্টেবল হয়ে গেছে। তাহলে এই যে ইলেকট্রন শেয়ার করা, কেউ কাউকে সরাসরি না দিয়ে দুইজনে একটা মিউচুয়াল করে একটা ইলেকট্রন শেয়ার করতেছে, শেয়ার করার কারণে যে বন্ধন তৈরি হয় তার নাম হয়ে যায় তখন কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কেন সমযোজী বন্ধন? কারণ তারা সমানভাবে সমানভাবে একজন আরেকজনকে ইলেকট্রন শেয়ার করতেছে, তাহলে এটাই হচ্ছে সেই সমযোজী বন্ধন। তো
তো এটা আমাদের বডিতে অনেক বেশি থাকে। যেমন এই একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন মিলে ওয়াটার হয়, যেমন আবার কার্বন সাথে যদি দুইটা অক্সিজেন মিলে তখন সেটা হয় যে কার্বন ডাইঅক্সাইড, এবং দুইটা অক্সিজেন যদি একে অপরের সাথে মিলে তখন সেটা হয়ে যায় অক্সিজেন। এবং এই বিষয়গুলাই কিন্তু আসলে আমাদের কোভ্যালেন্ট বন্ডের উদাহরণ, এবং এখান থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারি। সো এখানে আরেকটা বিষয় জানার বাকি আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াটারের ক্ষেত্রে। এখন যেহেতু তারা মিউচুয়াল করে একটা ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু এখানে অক্সিজেন হচ্ছে একটা বড় পরমাণু, ঠিক আছে, ক্ষমতা তার বেশি। সে কী করলো যে তার যে, যদি আমরা এই পানিটা আঁকি, আচ্ছা, তার যে শেয়ারকৃত ইলেকট্রন, এখানে ধরলাম সেই দুইটা শেয়ারকৃত ইলেকট্রন আছে। এখন সে কী করবে, তার যেহেতু পরমাণুর সাইজ বড়, তার মধ্যে প্রোটন বেশি, দেখো এখানে 8টা প্রোটন আছে, তাহলে সে কিন্তু এই প্রোটনগুলো এই ইলেকট্রনকে আকর্ষণ করবে বেশি। তাই কি হবে, এখান থেকে যে এই ইলেকট্রনগুলো আছে সেগুলো কিছু পরিমাণ অক্সিজেনের দিকে শিফট করে যাবে, অক্সিজেনের দিকে দেবে যাবে বা সরে আসবে। তাহলে এখান থেকেও ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে কিছুটা সরে আসবে। তাহলে কোনো একটা জায়গায় অক্সিজেন সরে আসতেছে বা এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, তাহলে এই অক্সিজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে না। এখন ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তাই কি হবে, অক্সিজেন সামান্য পরিমাণ নেগেটিভলি চার্জ হবে কিছুটা, এই জন্য এটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, মানে পার্শিয়াল। এই পার্শিয়াল দেখো সে কিছু নেগেটিভ হলো, এবং যে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেন দেখো এখানে ইলেকট্রন সরে যাচ্ছে, তাহলে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন সরে যাওয়ার কারণে এখানে কিছু পজিটিভলি চার্জ দেখা যাবে, এই হাইড্রোজেনেরও কিছু পজিটিভ চার্জ দেখা যাবে, কারণ তার যে ইলেকট্রন ঘনত্ব সেটা কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে তার মধ্যে পজিটিভিটি দেখা যাবে। সো এই যে ঘটনা, এই যে ইলেকট্রন শিফট করে নিয়ে যাওয়া অক্সিজেনের দিকে, এবং এখানে কিছু পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হওয়া, কিছু পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হওয়া, এই ঘটনাকে আমরা বলি পোলারিটি। সো এটাকে বলি আমরা পোলারিটি। সো পোলারিটি মানে কি, পোলারিটি মানে হচ্ছে পোল তৈরি হওয়া। পোল তৈরি হওয়া কীভাবে, যে দেখো একটা পার্শিয়াল পজিটিভ প্রান্ত তৈরি হলো, একটা পার্শিয়াল নেগেটিভ প্রান্ত তৈরি হলো, এই যে দুইটা আলাদা আলাদা পোল তৈরি হলো, এই জন্য এটার নাম হচ্ছে পোলারিটি। এবং যেই সব কম্পাউন্ডে এই ধরনের পোল তৈরি হয় তাদেরকে বলা হয় পোলার কম্পাউন্ড বা পোলার যৌগ। সো পোলার যৌগ কেন বলে, কারণ তাদের মধ্যে পোলারিটি তৈরি হয়। তাহলে পানি একটা কি, পানি একটা হচ্ছে পোলার দ্রব্য, ঠিক আছে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমরা যদি দুইটা অক্সিজেন নেই, কেমন, যে ধরো এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, তারা কি করলো যে দুইটা বন্ধন দিয়ে যুক্ত হলো, যে এখানে হচ্ছে ধরো দুই জোড়া ইলেকট্রন তারা শেয়ার করলো। তাহলে একটা জিনিস চিন্তা করো, যেখানে দুইটাই যেহেতু অক্সিজেন, তাহলে দুইটার শক্তি সেম, তাহলে কেউ কি কার দিকে ইলেকট্রন টেনে নিতে পারবে, কোনোভাবেই কিন্তু সম্ভব না। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এগুলো একদম মাঝখানে থাকবে, তাহলে কেউ কাউকে টেনে নিতে পারছে না, এই ইলেকট্রনগুলোকে এই অক্সিজেনও পাচ্ছে না, এই অক্সিজেনও পারতেছে না, কারণ দুইজনেরই কিন্তু শক্তি সমান। তাহলে এই ক্ষেত্রে কি কোনো পোলারিটি দেখা যাবে, কোনো পোলারিটি কিন্তু দেখা যাবে না। তাহলে অক্সিজেন যে অণু আছে, দুইটা অক্সিজেন মিলে যে তৈরি হয়, সেটা কিন্তু একটা নন পোলার যৌগ, কারণ সেখানে কিন্তু কোনো ধরনের ডিস্ট্রিবিউশনে কোনো ইমব্যালেন্স কিন্তু নাই, যে অক্সিজেন একদম মাঝখানে আছে, তাই তাদের মধ্যে যে পার্শিয়াল চার্জ হওয়ার কথা সেটা আর হবে না। তাহলে অক্সিজেন হচ্ছে একটা নন পোলার যৌগ। তো পানি একটা পোলার যৌগ, এবং এই পোলারিটির মান অনেক বেশি পানির ক্ষেত্রে। এখানে যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে শক্তির পার্থক্য এটা অনেক বেশি, সেজন্য দেখা যায় অক্সিজেন তার দিকে ইলেকট্রন খুব সহজেই নিয়ে যেতে পারে। এবং এটাকে আমরা কেমিস্ট্রি ভাষায় খুব ফ্যান্সি একটা ওয়ার্ড বলে, সেটাকে বলা ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই সে কী করে, ইলেকট্রনকে তার দিকে নিয়ে যায়, এবং সে দেখা যায় একটা পোলার যৌগ তৈরি করে। তাহলে এটাই হচ্ছে আসলে সমযোজী বন্ধনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা জিনিস যদি আমরা দেখি সমযোজী বন্ধনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সমযোজী বন্ধন চাইলে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, ঠিক আছে। কিভাবে, দেখো যখন অক্সিজেনের সর্বশক্তি স্তর যদি আমরা দেখি, যে অক্সিজেন যেহেতু পারমাণবিক সংখ্যা 8, তো সর্বশক্তি স্তরে দেখিয়েছিলাম যে আমরা এখানে হচ্ছে ইলেকট্রন থাকে 6টা, এবং 2টা বেজোর ইলেকট্রন থাকে। এবং এখানে যদি আরেকটা অক্সিজেনের সর্বশক্তি স্তর আঁকি, আচ্ছা 6, ওকে, তাহলে দেখো এই অক্সিজেন আর এই অক্সিজেন, আচ্ছা আমরা কমপ্লিট এঁকেই ফেলি, যে এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। সো এই অক্সিজেনের দেখো শেয়ার করতে হলেও এখানে যদি একটা ইলেকট্রন, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন শেয়ার করে, তাহলে দেখো এখানে কিন্তু এক জোড়া ইলেকট্রন হয়ে যাচ্ছে, এই এক জোড়া ইলেকট্রন হয়ে যাচ্ছে। এবং এই ইলেকট্রন আর এই ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে দেখো এখানে আরেক জোড়া ইলেকট্রন হয়ে যাচ্ছে।
তাহলে দেখো এখানে দুইটা অক্সিজেন কী করলো, তাদের বাইরে কোনো হেল্প নিল না, না নিয়ে তাদের মধ্যে যে ইলেকট্রন আছে এখানে অক্সিজেন থেকে এ একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করছে। তাহলে এখানে আমরা একটা বন্ধন দেখতে পাবো এবং এই ইলেকট্রন আর এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আরেকটা বন্ধন তৈরি করছে। তাহলে আমরা যদি এটা লিখি তাহলে এই একটা অক্সিজেন এখানে দুইটা বন্ধন তৈরি করছে আরেকটা অক্সিজেনের সাথে, তাহলে এটাকে আমরা লিখি O2 হিসাবে। তাহলে দুইটা পরমাণু চাইলে তাদের সমযোজী বন্ধন কিন্তু একটাই সীমাবদ্ধ থাকবে না, চাইলে এখানে দুইটা তৈরি করতে পারে। নট ইভেন দ্যাট, যদি আমরা কার্বন পরমাণুর দিকে দেখি, কার্বন পরমাণু কী করে যে সে চাইলে একটা কার্বনের সাথে একটা বন্ধন করতে পারে, যেহেতু কার্বনের সৌরশক্তি স্তরে ইলেকট্রন আছে। আচ্ছা, আমরা যদি কার্বনের বিষয়টা ব্যাখ্যা করি তাহলে দেখো যে এটা হচ্ছে সেই কার্বন, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে 4টা ইলেকট্রন। ওকে, তো এখানে যদি আরেকটা কার্বন আঁকি, এটা 2টা ইলেকট্রন আছে, পরশক্তি স্তরে হচ্ছে 4টা ইলেকট্রন আছে। ওকে, সো আচ্ছা, তো এখানে কি হয় দেখো, এই যে কার্বন পরমাণু, এই ইলেকট্রন এইখানে শেয়ার করতে পারে এবং এই ইলেকট্রন এখানে শেয়ার করতে পারে। তাহলে এখানে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে এখানে একটা বন্ধন তৈরি হয়। তাহলে এইটাকে আমরা লিখি হচ্ছে এভাবে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ওকে, মানে একটা বন্ধন তৈরি করছে। তাহলে বাকিগুলো যে আছে এখানে হয়তো সে চাইলে হাইড্রোজেনের সাথে অ্যাড হইতে পারে, হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে, এখানে সে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে, বা অন্যান্য কারো চাইলেও বাকিগুলো সে শেয়ার করতে পারে। বাট কার্বন কার্বন কিন্তু এখানে শেয়ার করছে একটা একটা করে। আবার সে চাইলে এখানে যে না, সে হাইড্রোজেনের সাথে করবে না, এই ইলেকট্রন দিয়েও সে কার্বনের সাথে করবে। তাহলে এই ইলেকট্রন যদি শেয়ার করে, এখন এই কার্বন যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে কিন্তু এখানে আরেকটা বন্ধন হয়ে যায়। তখন আমরা এটাকে লিখি কার্বন কার্বন ডাবল বন্ড। এবং এই ইলেকট্রন যদি চায় যে না, আমি হাইড্রোজেনের সাথে বন্ধন করবো না, আমি কার্বনের সাথে বন্ধন করব, তাহলে সে কিন্তু এই ইলেকট্রন দিয়ে এখানে হচ্ছে শেয়ার করে আরেকটা বন্ধন তৈরি করতে পারে। এই কার্বন থেকে একটা ইলেকট্রন আসলো, এই কার্বন থেকে একটা ইলেকট্রন আসলো, এখানে একটা বন্ধন তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি এখানে 3টা বন্ধন তৈরি হলো, এই কার্বনের তাহলে 3টা বন্ধন তৈরি হলো। তাহলে দেখো বাকি একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দিয়ে সে চাইলে হাইড্রোজেনের সাথে অ্যাড হইতে পারে, বা অন্যান্য যে পার্টিকেল আছে সেখানের সাথে, অন্যান্য যে অ্যাটম আছে তার সাথে কিন্তু সে অ্যাড হইতে পারে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে এই স্পেশাল ফিচার কিন্তু দেখা যায়। কার্বন কার্বন চাইলে সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, বাট সেটা অবশ্যই সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড হবে। কার্বন কার্বন চাইলে ডাবল বন্ড তৈরি করতে পারে, কার্বন কার্বন চাইলে ট্রিপল বন্ডও তৈরি করতে পারে। তাহলে এটা হচ্ছে কার্বনের একটা স্পেশাল ফিচার, যার কারণে দেখা যায় আমাদের যে লিভিং অর্গানিজম বা একটা হিউম্যান বডির কথা যদি চিন্তা করো তাহলে দেখবা যে সব থেকে বেশি এই কার্বন পরমাণু কিন্তু আমাদের বডিতে প্রেজেন্ট আছে। যার কারণ এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, ডাবল বন্ড তৈরি করতে পারে, ট্রিপল বন্ড তৈরি করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণেই আমরা আমাদের বডিতে কার্বনের আধিক্যতা দেখতে পাবো। আমরা ফার্দার যখন ম্যাক্রোমলিকুলগুলো পড়বো, যখন প্রোটিন পড়বো, যখন কার্বোহাইড্রেট পড়বো, তখন এখানে আমরা কার্বনের আধিক্যতা দেখতে পাবো। ওকে, আচ্ছা, ওকে, সো আমাদের আচ্ছা আমাদের নেক্সট যে বন্ধন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো এই হাইড্রোজেন বন্ধনটা কেমন, এটা জানার জন্য আবার আমার হচ্ছে সেই ওয়াটার মলিকিউল নিয়ে কথা বলতে হবে। সেই ওয়াটার মলিকিউলে আমরা কি দেখেছি যে একটা অক্সিজেন ছিল, সে এদিকে একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করেছে, এদিকে আরেকটা হাইড্রোজেনের সাথে সে ইলেকট্রন শেয়ার করেছে। শেয়ার করার পরেও তার কিন্তু স্যাটিসফাই হয় নাই, সে তার কিছু ইলেকট্রন তার দিকে শিফট করে নিয়ে গেছে এবং সেখানে কিছু সে নেগেটিভ চার্জ হয়েছে এবং হাইড্রোজেন এখানে কিছু পজিটিভ চার্জ হয়েছে। ওকে, এখন একটা জায়গায় যখন পানি থাকে তখন তো আর একটা পানির অণু থাকে না, এখানে অনেকগুলো পানির অণু থাকে। তো যদি আমরা এখানে আরেকটা পানির অণু আঁকি, সাপোজ এই একটা পানি আঁকলাম সেমভাবে, তাহলে এখানে কি হবে, ডেল নেগেটিভ হবে, ডেল পজিটিভ হবে, ডেল পজিটিভ হবে। এখন সে আবার প্রথমে ফিরে যাও যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে দেখো এখানে যে অক্সিজেনের যে পার্শিয়াল নেগেটিভ চার্জ আছে, এখানে হাইড্রোজেনের পার্শিয়াল পজিটিভ চার্জ আছে, তাহলে তাদের মধ্যে একটা কী থাকবে, একটা আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বল দেখো খুব বেশি শক্তিশালী হবে না, কারণ এখানে যে নেগেটিভ চার্জ, এখানে যে পজিটিভ চার্জ, সেগুলো কিন্তু পার্শিয়াল বা সামান্য। তাহলে এখানে একটা কি তৈরি হবে, হাইড্রোজেনের মাধ্যমে একটা বন্ধন তৈরি হবে। তাহলে এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। কি বলি, এটাকে বলি আমরা তখন হাইড্রোজেন বন্ড। ওকে, সো এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড।
নট অনলি দ্যাট যে তারা পানির সাথে করলো, সাপোজ তোমার যে কোনো একটা মৌল আছে, হ্যাঁ, যে কোনো একটা যৌগ আছে, তার একদিকে হচ্ছে ধরো পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হলো, আরেকদিকে পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হলো, তাহলে কি হবে দেখো, যে এখানে যে পানির অণুগুলো আছে পার্শিয়াল না, এটা কমপ্লিটও হতে পারে, ঠিক আছে। ধরো তোমার কাছে যে কোনো যৌগ আছে, যেমন আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, হ্যাঁ, তো আমরা তখন দেখেছিলাম যে সোডিয়াম প্লাস হয়, ক্লোরিন মাইনাস হয়। তখন কি করবে দেখো, এখানকার যে পানি আছে, পানির যে অক্সিজেন আছে, সে অক্সিজেন কি করবে, যে অক্সিজেন যেহেতু পার্শিয়াল নেগেটিভ, সে কী করবে, এই পানির সাথে একটা একটা দুর্বল বন্ধন তৈরি করবে, তাহলে এখানে একটা বন্ধন পাওয়া গেল। বাট এখানে যে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন যেহেতু পার্শিয়ালি পজিটিভ চার্জ, সেই এই ক্লোরিনের নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। তাহলে এখানে যে বন্ধন তৈরি হলো, এটাকে আমরা স্পেশালি বলি হাইড্রোজেন বন্ড, কারণ এখানে হাইড্রোজেন আছে। এবং এটার নাম দেওয়ার আরও রিজন আছে, যেখানে আমাদের বডিতে এই ধরনের হাইড্রোজেন বন্ডের পরিমাণ অত্যাধিক, যেহেতু এখানে হাইড্রোজেন প্রেজেন্সে হচ্ছে, এই জন্য এটার নাম হয়েছে হাইড্রোজেন বন্ড। মূলত পার্শিয়াল পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের কারণেই এইখানে বন্ধনটা তৈরি হয়। তো এই হাইড্রোজেন বন্ড কিন্তু আমরা আমাদের বডিতে অর্গানিক সাবস্টেন্সে খুব বেশি কিন্তু দেখতে পাবো এই হাইড্রোজেন বন্ড, এবং এটা খুবই উইক একটা বন্ড, কারণ এখানে পার্শিয়াল পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জ পার্শিয়াল বা সামান্য হওয়ার কারণে এই বন্ধনের যে স্ট্যাবিলিটি বা বন্ধনের শক্তি, সেটা অনেক কম হবে। খুব কম শক্তিতে এই বন্ধনটা আমরা চাইলে ভেঙে ফেলতে পারি। সো নেক্সট যে বন্ধন, সেটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ধন। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের নাম অনুসারে এই বন্ধনের নামকরণ করা হয়েছে। তো এই বন্ধনে স্পেশালিটি খুব বেশি না, যে আমরা একদম বড় মলিকুলের ক্ষেত্রে যদি চিন্তা করি আমাদের বডিতে, যেমন পানিতে একটা অক্সিজেন আছে আর 2টা হাইড্রোজেন আছে, কিন্তু বড় মলিকুল ধরো তোমার কাছে 1000টা কার্বন আছে, 2000টা হাইড্রোজেন আছে, আর ধরো 1500টা অক্সিজেন আছে। এত বড় পরমাণু যখন হয়, তখন কিছু পরমাণুর মধ্যে দেখা যায়, তাদের একদম বড় পরমাণুর ক্ষেত্রে দেখা যায় তাদের একটা পোলারিটি তৈরি হয়, যে ধরো এখানে কিছু পজিটিভ চার্জ হইলো বা এখানে নেগেটিভ চার্জ হলো, তখন তাদের মধ্যে যে ইন্টারাকশন, একটা পরমাণু একটা যোগের সাথে আরেকটা যোগের যে ইন্টারাকশন হয়, বা পজিটিভ আর নেগেটিভের মধ্যে, ধরো এখানে যদি আরেকটা কথা চিন্তা করি, তার এই মাথায় নেগেটিভ এই মাথায় পজিটিভ, তখন কি হবে, এদের মধ্যে একটা কি হবে, একটা বন্ধন দেখা যাবে, হ্যাঁ, একটা আকর্ষণ দেখা যাবে। সো এটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, এবং এটা খুবই হয়, দুর্বল হয়, খুবই উইক একটা ফোর্স, কারণ এখানে এই বড় মলিকুল হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু কমপ্লিট পজিটিভ নেগেটিভ হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় এই যে বন্ধনটা দেখা যায়, তার নাম হয়ে যায় ভ্যান ডার ওয়ালস বন্ধন। তাহলে এইটাই ছিল আমাদের টোটাল 4টা বন্ধন, যেটা আমরা আয়নিক বন্ধন দেখেছি, যে কমপ্লিট ইলেকট্রন দেওয়া বা নেওয়ার মাধ্যমে আয়ন তৈরি হয়, সেখান থেকে আয়নিক বন্ধন তৈরি হয়। কোভ্যালেন্ট দেখেছি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে, যে দুইজনে যেন তার অষ্টক নিয়ম বা দুইয়ের নিয়ম পূরণ করতে পারে। হাইড্রোজেন বন্ধন দেখেছি যে সেখানে যদি হাইড্রোজেনের একটা পার্শিয়াল চার্জ তৈরি হয়, সেই হাইড্রোজেনের মাধ্যমে একটা যদি বন্ধন হয়, তখন আমরা হাইড্রোজেন বলি। এবং বড় মলিকুলের ক্ষেত্রে একটা দুর্বল বল দেখা যায়, যাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস বল। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যৌগমূলক। হ্যাঁ, যৌগমূলক, যে যৌগমূলক খুব কিছুই না, সেটা হচ্ছে জাস্ট একটা ইসার মতো, যে ধরো একটা অক্সিজেন, তার কাছে হচ্ছে সে চাইলে 2টা হাইড্রোজেনের সাথে অ্যাড হতে পারে, ওকে, যেহেতু H2O-তে আমরা দেখেছি। এখন সামহাউ সে একটা হাইড্রোজেনকে সরাই দিলে দেখো এই ইউনিটটা, এই পুরোটার কথা চিন্তা করো। এখন এখানে দেখো একটা হাত এখনও খালি, সো এই একটা হাতে চাইলে যে কেউ এসে বসতে পারে, ঠিক আছে। তো যে কেউ এসে যেহেতু বসতে পারে, তখন এই একটা যে অক্সিজেন আর হাইড্রোজেন ইউনিট, তারা একইভাবে কাজ করে, একসাথে কাজ করে। এখন এই জন্য এটাকে আমরা এই হাইড্রোক্সিল লিখি এবং একটা মাইনাস দিই, কারণ এখানে ওই যে দেখি যে অক্সিজেনের একটা ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে। সো এই একটা হাইড্রক্সিল আয়ন হিসাবে কাজ করে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে যৌগমূলক, ঠিক আছে। যেমন আমরা যদি NO3 দেখি, ঠিক আছে, NO3 দেখি, তখন আবার এটার একটা হাত খালি থাকে। এখানে যদি নাইট্রোজেন বসাও, অক্সিজেন বসাও, তাহলে দেখবে যে এখানে একটা হাত খালি আছে। এখানে চাইলে তুমি যে কাউকে বসাইতে পারো, যেমন তুমি যদি এখানে হাইড্রোজেন বসাই দাও, তখন এটার নাম হয়ে যায় নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে বাড়তি অংশটা, এই যে তারা একসাথেই কাজ করতেছে, তাহলে এই অংশটার নাম হয়ে যায় যৌগমূলক। ওকে, সো এই অংশটার নাম হচ্ছে যৌগমূলক। সো খুব বেশি এটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ এইগুলো আমাদের মোটামুটি কেমিস্ট্রি পড়া, বাট বায়োলজিতে কিছু ক্ষেত্রে কাজে লাগবে, সো আমরা দেখিয়ে দিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখন আমরা দেখব আইসোটোপ। আইসোটোপ মানে কি, যেহেতু আমাদের পরমাণু সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়েছে, তাহলে আমরা এখন আইসোটোপটা খুব ভালোভাবে বুঝবো। কীভাবে দেখো, সামহাউ তোমার কাছে পরমাণু আছে, ধরো কার্বন।
সো কার্বনে তুমি 100% শিওর যে কার্বনে প্রোটন থাকবে 6টা, কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং কার্বনে 6টা নিউট্রন থাকতে পারে, নট ম্যান্ডেটরি। আমরা বলেছিলাম যে এই নিউট্রন সংখ্যা চেঞ্জ হতে পারে এবং ইলেকট্রন 6টাই থাকবে, আর যদি সে বন্ধন করে তখন তার কাছে ইলেকট্রন বাড়তে পারে বা কমতে পারে। ওকে, সো এটা একটা কি নিলাম আমরা, কার্বন অ্যাটম নিলাম। সো এটা হচ্ছে কার্বন। কারণ কেন কার্বন? কারণ এখানে 6টা প্রোটন আছে, এর বাইরে কোনো কথা নাই। 6টা প্রোটন থাকলে আমরা তাকে কার্বন বলি। এরপরে আসো, যদি আমি সেকেন্ড একটা নেই, যে এখানে স্টিল 6টা প্রোটন আছে, তার মানে এটাও কার্বন। বাট এখানে যদি দেখি যে না, 6টা প্রোটন না, 6টা নিউট্রন না, অ্যাকচুয়ালি এখানে 8টা নিউট্রন আছে। 6টা প্রোটন আছে, স্টিল সে কার্বন, বাট 8টা নিউট্রন থাকার কারণে দেখো এই কার্বন থেকে দেখো আমরা যদি ইলেকট্রন সংখ্যা পূরণ করে দেই, সরি এখানে যেহেতু 4টা থাকবে, 4টাই ওকে। সো আমরা যদি দেখি তাহলে এই দুইটা পরমাণুর কথা চিন্তা করো, দেখো এখানে 6টা প্রোটন আছে, দ্যাট মিনস এটাও কার্বন। এখানে 6টা প্রোটন আছে, দ্যাট মিনস এটাও কার্বন। তাহলে তাদের দুইজনেরই অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এটারও অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। বাট এখানে দেখো এই যে কার্বন পরমাণুটা আছে তার নিউট্রন আছে 6টা। সুতরাং আমরা যদি এখানে অ্যাটমিক মাস নাম্বার বের করি, অ্যাটমিক মাস নাম্বার বা যেটাকে আমরা বলি পারমাণবিক ভর সংখ্যা, তো এই ভর সংখ্যা দেখো 6+6 অর্থাৎ প্রোটন যোগ নিউট্রন কত হয়? 12 হয়। এবং সেম আরেকটা কার্বন পরমাণু যার অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 6 আর 8 টোটাল 14। তাহলে এই দুইটা কার্বন পরমাণুর দিকে তাকাও, তাদের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু তাদের যে অ্যাটমিক মাস নাম্বার বা পারমাণবিক ভর সংখ্যা সেটার মধ্যে ডিফারেন্স রয়েছে। কেন ডিফারেন্স রয়েছে? কারণ এখানে প্রোটন সংখ্যার ডিফারেন্স আছে। তাহলে দুইটা একই পরমাণুর মধ্যে যদি এই ভর সংখ্যার পার্থক্য দেখা যায়, বা মতান্তরে আমরা বলতে পারি যে তার নিউট্রন সংখ্যার পার্থক্য দেখা যায়, তাহলে এদেরকে এক একটাকে এক একটার আইসোটোপ বলে। কি বলে? আইসোটোপ বলে। দেখো এখানে নিউট্রন আছে 6টা, এখানে নিউট্রন আছে 8টা, এবং দুইটাই যেহেতু 6টা করে প্রোটন আছে, দুইটাই কার্বন পরমাণু। সো এই কার্বন পরমাণু এক একটাকে এক একটার আইসোটোপ বলে। সো এটাকে আমরা লিখতে পারি যে কার্বন 12, যদি নিচেরটা না লিখি নিচেরটা লিখলে হয় কার্বন, এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ। যদি আবার লিখি যে কার্বন 6 এদিকে 14, তাহলে এটাও কার্বনের একটা আইসোটোপ। তাহলে এইগুলাকে বলা হয় আইসোটোপ। তো বাংলায় এটাকে আইসোটোপই বলে। সো এটা হচ্ছে এক একটার আইসোটোপ। এখন এই আইসোটোপগুলো আমাদের বায়োলজিতে এক্সপেরিমেন্টাল পারপাসে কিংবা মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের আইসোটোপকে বিভিন্ন লেবেলিংয়ের কাজে ইউজ করতে পারি, বিভিন্ন রিসার্চের পারপাসে ইউজ করতে পারি, কিংবা বডিতে কোনো ধরনের রোগ বা ডিজিজ আইডেন্টিফিকেশনে আমরা এই ধরনের আইসোটোপ ইউজ করতে পারি। তো কিছু আইসোটোপ আছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তাহলে এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। সো এখানে কিন্তু নট ম্যান্ডেটরি যে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমানই হবে, সবসময় কিন্তু সমানে হয় না। তো দেখা যায় এখানে নিউট্রন 6টা আছে, এখানে 8টা আছে, এখানে 7টাও থাকতে পারে। সো এই ধরনের বিষয়টা থাকতে পারে। সো নিউট্রন সংখ্যা একদম ফ্লাকচুয়েট করে। যেমন ইউরেনিয়ামের ক্ষেত্রে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ওকে, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, বাট তার প্রোটন থাকার কথা কত? 92টা থাকার কথা, কিন্তু থাকবে না। তার পারমাণবিক ভর হয়ে যায় দেখো 9 × 18 মানে 184 হওয়ার কথা তার পারমাণবিক ভর। কারণ প্রোটন যদি 92 হয়, নিউট্রনে তার 92 হওয়া উচিত ছিল। ঠিক আছে, তখন 184 হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় যে এই ইউরেনিয়ামের 184 না হয়ে যায় 238। তার মানে এখানে এখানে নিউট্রন সংখ্যা অনেক বেশি আছে প্রোটন থেকে। সো যদি উপরে পরমাণুগুলো দেখো যে হায়ার মৌলগুলো, ঠিক আছে, সেগুলোতে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান থাকে না। সো সেখানে নিউট্রন সংখ্যা অনেক বেশি থাকে, সেজন্য তারা কোয়াইট আনস্টেবল হয়। নিউক্লিয়াসের ভিতরে ওই জায়গা থাকে না এবং কোয়াইট আনস্টেবল হয়, তখন তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, সো আমরা কিছু কিছু আইসোটোপের মধ্যেও কিন্তু এরকম রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাবো বা রেডিও অ্যাক্টিভ দেখতে পাবো। সো আমাদের এখানে ক্ষেত্রে খুব বেশি দরকার নাই, আমরা রেডিও অ্যাক্টিভ দেখবো না, কিন্তু আমাদের কিছু হ্যাজার্ডের ক্ষেত্রে আমরা রেডিও অ্যাক্টিভের তখন আমরা এই বায়োলজিক্যাল সিস্টেমে রেডিও অ্যাক্টিভিটির যে প্রভাব সেটা আমরা পরে দেখব। ওকে।